যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ২৮তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাউডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ, অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম। মোবাইল নাম্বার 01710489998। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাস আলোকে রচিত যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজ হলো ২৮তম ক্লাস। দেখো আজকের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় আরোহমূলক শিরোনামে, আরোহের প্রকারভেদ শিরোনামে দেখো ক্লাস সংখ্যা কয়টি হবে? 20টি ক্লাস। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে ক্লাস হবে মোট 20টি ক্লাস। দেখো তারপরে আজকের বিষয় দেখো আরোহের প্রকারভেদ, অধ্যায় নম্বর 3, ক্লাস নম্বর কত? 8। আজকের বিষয় সাদৃশ্যমানের বৈশিষ্ট্য, অর্থাৎ সাদৃশ্যমানের বৈশিষ্ট্য আজকে হলো আমাদের 8ম ক্লাস। তৃতীয় অধ্যায়ের পাঠ পরিকল্পনা জাস্ট রিমাইন্ডার, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো, জাস্ট তাও রিমাইন্ডার। এইখানে 10টি ক্লাস রয়েছে। আজ আমাদের কত? 8 নাম্বার ক্লাস, অর্থাৎ সাদৃশ্যমানের বৈশিষ্ট্য। দেখো এখানে সাদৃশ্যমানের বৈশিষ্ট্য 8ম ক্লাস। তাহলে আমাদের 9, 10 বাকি রয়েছে, এদিকে আবার 10টা বাকি রয়েছে, অর্থাৎ আরো আমাদের কি 12টি ক্লাস বাকি রয়েছে। তাহলে আমাদের 20টি ক্লাস শেষ হবে এই অধ্যায়ে। এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ জাস্ট রিমাইন্ডার: কার্যকারণ নীতি, সংশ্লেষক যুক্তিবাক্য, জেএস মিল, আরোহমূলক লম্ফ, অবৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, ঘটনা সংযোজন, পূর্ণাঙ্গ আরোহ, সাধু সাধ্যের অনুমান, অসাধু সাধ্যের অনুমান, অপ্রকৃত আরোহ, যুক্তিসম্মমূলক আরোহ, সাদৃশ্য অনুমান, প্রকৃত আরোহ। অর্থাৎ এই শিরোনামগুলোর প্রাথমিক সংজ্ঞা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। দেখো এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি শিখবো, অর্থাৎ এই ক্লাস শেষে এখানে এই অধ্যায়টা না হবে, এই পাঠ শেষে এটা ক্লোজ করা হবে। আমার স্মরণ ছিল না, এটা তোমরা বুঝে নিও যে এই পাঠ শেষে আমরা কি শিখবো। এই পাঠ শেষে আমরা শিখবো কি সাদৃশ্যমানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। অর্থাৎ এই ক্লাসটি শেষে আমরা যে সাদৃশ্যমানের যে বৈশিষ্ট্য আছে এগুলো আমরা কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। দেখো 8 নাম্বার ক্লাস সাদৃশ্যমানের বৈশিষ্ট্য। সাদৃশ্যমান প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণী বিভাগ, তবে প্রকৃত আরোহ হলেও সাদৃশ্যমান অন্যান্য প্রকৃত আরোহের মতো নয়। এই আরোহ মানের কি নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাদৃশ্যমানের সংজ্ঞা, প্রকৃতি ও অর্থ বিশ্লেষণ করলে আমরা এর কতগুলো কি বিশেষ দিক সন্ধান পাই, এগুলো হলো এর বৈশিষ্ট্য। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা এখন এখানে আলোচনা করলাম না যে সাদৃশ্যমানের সংজ্ঞা ও উদাহরণ আলোচনা করলাম না, যেহেতু আমরা 7 নম্বর ক্লাসে আর আরোহের কি করছিলাম, সাদৃশ্যমানের সংজ্ঞা ও উদাহরণ আলোচনা করেছিলাম। তোমরা যদি সাদৃশ্যমান বা 7 নম্বর ক্লাসে না জানে থাকো বা সাদৃশ্যমানের সংজ্ঞা তোমার যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা 7 নম্বর ক্লাসটি কি করতে পারো, দেখতে পারো। ওখানে সাদৃশ্যমানের সংজ্ঞা উদাহরণ সহ খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। তো আমরা শুধু এখন জাস্ট কি করব, সাদৃশ্যমানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। কিসের আলোকে? আমরা এর আগে যে সংজ্ঞাগুলো পড়েছিলাম সেই সংজ্ঞার আলোকে এর প্রকৃতি ও বিশ্লেষণ করতে পারবো আমরা। এগুলো হলো কি, দেখো 1 নম্বর দেখো বৈশিষ্ট্য কি, সাদৃশ্য মানে দুটি বিষয়ে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত অনুমান করা হয়। তাহলে কি করা হয়, দুটি বিষয়ে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে নতুন একটা সিদ্ধান্ত অনুমান করা হয়। বিশ্লেষণ করলে বোঝা যাবে আমরা যে সাদৃশ্য মানে দুটি বস্তুর মধ্যে একাধিক বিষয় সাদৃশ্য লক্ষ্য করে তাদের একটি সম্পর্ক অন্যটিকে কি অনুমান করা হয়। অর্থাৎ দুটি সাদৃশ্যমূলক বিষয়ের একটির মধ্যে যে অতিরিক্ত গুণ বিদ্যমান থাকে অন্যটির মধ্যেও ওই একই গুণ বিদ্যমান থাকবে। তাহলে কি হবে, যে দুটি সাদৃশ্যমূলক বিষয়ের একটির মধ্যে যে অতিরিক্ত গুণগুলো থাকবে তাহলে অন্যটির মধ্যে ওই একই গুণ বিদ্যমান থাকবে বলে অনুমান করা হয়। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে, তাহলে কি দেখো, পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে একাধিক বিষয় অর্থাৎ ভূপৃষ্ঠের গঠন, স্থলভাগের পরিমাণ, আবহাওয়া মণ্ডল ইত্যাদি সাদৃশ্য আছে। তাহলে দেখো এখানে 3টি বিষয় সাদৃশ্য দেখানো হয়েছে। কিসের সাথে? পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে একটা কি সাদৃশ্য দেখানো হয়েছে। পৃথিবীর অতিরিক্ত গুণ হলো কি, এখানে প্রাণী বাস করে। তাহলে পৃথিবীর অতিরিক্ত গুণ কি, এখানে প্রাণী বাস করে। তাহলে এক্ষেত্রে সাদৃশ্য অনুমান অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মঙ্গল গ্রহ প্রাণীর অস্তিত্ব আছে। আমরা এখানে এভাবে কি সাদৃশ্য মানে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্যের ভিত্তিতে তাদের একটি থেকে অন্যটি সম্পর্ক অনুমান করা হয়। আমরা এখন দেখো যে পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে একাধিক বিষয় অর্থাৎ মঙ্গল গ্রহ পৃথিবীর মধ্যে যে এই 3টি বিষয় মিল রয়েছে, ভূপৃষ্ঠের গঠন, স্থলভাগের পরিমাণ, আবহাওয়ার ইত্যাদি সাদৃশ্য আছে। তাহলে আমরা
এই হিসেবে কি পৃথিবীর মধ্যে যে এই পৃথিবীর মধ্যে অতিরিক্ত গুণ আছে কি, এখানে প্রাণী বাস করে। তাহলে আমরা এখানে কি করতে পারি, যেহেতু এখানে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের কি তিনটি সাদৃশ্য রয়েছে, এই সাদৃশ্য থাকার কারণে আমরা কি জানলাম যে পৃথিবীর মধ্যে অতিরিক্ত একটা গুণ আছে কি, যে এখানে প্রাণী বাস করে। তাহলে সেই এই অতিরিক্ত গুণ থাকার পর আমরা এটা অনুমান করতে পারি যে তাহলে যেহেতু পৃথিবী ও মঙ্গল গ্রহ এই বিষয়ে তিনটি বিষয় কি মিল রয়েছে, তাহলে অবশ্যই যেহেতু পৃথিবীতে কি করে প্রাণীর অস্তিত্ব আছে, তাহলে মনে হয় কি আমরা অনুমান করতে পারি যে মঙ্গল গ্রহে কি আছে, প্রাণীর অস্তিত্ব আছে। এটি হলো ওই অনুমান, এটি হলো সাদৃশ্য অনুমান। যে সাদৃশ্য অনুমানের ভিত্তিতে কি করে একটা নতুন সিদ্ধান্ত অনুমান করা হয়। অর্থাৎ আমরা এই ভূপৃষ্ঠের গঠন, স্থলভাগের পরিমাণ এবং আবহাওয়া মণ্ডল ইত্যাদি কি এই আবহাওয়া মণ্ডল কি এই তিনটার বিষয়ের যে সাদৃশ্য রয়েছে, এই সাদৃশ্য অনুমানের ভিত্তিতে আমরা নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করলাম কি যেহেতু পৃথিবীর মধ্যে অতিরিক্ত গুণ আছে কি প্রাণী বাস করে, তাহলে অবশ্যই সেটা কি করে মঙ্গল গ্রহের মধ্যেও মানুষ বসবাস করে। আমরা এই অনুমানটা করতে পারি। ২ নম্বর দেখো যে সাদৃশ্য সময়ের আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। তাহলে প্রকৃত আরোহে মৌলিক বৈশিষ্ট্য হলো আরোহমূলক লম্ফ। তাই বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মতোই সাদৃশ্য সময়ে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। অর্থাৎ সাদৃশ্য মানে জ্ঞাত থেকে অজ্ঞাত পৌঁছানোর চেষ্টা করা হয়ে থাকে। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে বিভিন্ন বিষয় সাদৃশ্য আছে। অর্থাৎ আমরা প্রথম উদাহরণে দেখিয়েছিলাম যে ৩টি বিষয় সাদৃশ্য আছে। তাহলে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব আছে, জানা বিষয়। তাহলে তাই মঙ্গল গ্রহেও কি আছে, প্রাণীর অস্তিত্ব আছে। এটা হলো অজানা বিষয়। তাহলে আমরা আরোহমূলক লম্ফ কি, আরোহমূলক মূলক কি, জানা থেকে অজানায় গমন। তা আমরা এখানে জানা বিষয় থেকে কি লিখলাম, অজানা বিষয় কি গমন করলাম। অবশ্যই তাই আরোহমূলক লম্ফ কি প্রমাণিত হলো যে এখানে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। ৩ নম্বর দেখো যে সাদৃশ্য মানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। তাহলে এর অর্থটা কি, প্রকৃতিগতভাবেই সাদৃশ্য অনুমান বিশেষ থেকে বিশেষে গমন করে। অর্থাৎ একটি বিশেষ বিষয়কে আশ্রয় করে বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কতিপয় বিশেষ সাদৃশ্য লক্ষ্য করে অনুমান করা হয় পৃথিবীতে যেহেতু প্রাণীর অস্তিত্ব আছে, তাই মঙ্গল গ্রহ প্রাণীর অস্তিত্ব আছে। এক্ষেত্রে প্রাণী যেমন একটি বিশেষ গ্রহ, তেমনি কি মঙ্গল গ্রহ একটি বিশেষ গ্রহ। তাই সাদৃশ্য বিশেষ থেকে বিশেষে গমন করা হয়। তাহলে কি, তাহলে পৃথিবী একটু তাহলে পৃথিবী যেহেতু একটা গ্রহ এবং মঙ্গলও কি, মঙ্গলও একটা বিশেষ গ্রহ। তাহলে পৃথিবী একটা বিশেষ গ্রহ, কারণ পৃথিবী কিন্তু দুইটা নয়, একটাই। বিশেষ বলতে কি সংখ্যায় একটি বিশেষ। যখন সার্বিকে যাব আমরা, সার্বিকের সংখ্যা কি অনেক হয়, কিন্তু বিশেষ সংখ্যা একটি হয়। তা পৃথিবী যেহেতু বিশেষ এক সংখ্যা এবং মঙ্গল গ্রহ কি একটি সংখ্যা, তাহলে বিশেষ থেকে বিশেষ গণনা করো। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম, পৃথিবী মঙ্গল গ্রহের মধ্যে কি কয়েকটি বিশেষ কি মিল রয়েছে, তাই পৃথিবীতে কি প্রাণীর অস্তিত্ব আছে। তাই সেই হিসেবে আমরা কি করলাম, তাহলে মঙ্গল গ্রহের মধ্যেও কি আছে, প্রাণীর অস্তিত্ব আছে বলে আমরা অনুমান করলাম। তাহলে বিশেষ থেকে আমরা বিশেষেই গমন করলাম, যেহেতু পৃথিবী ওটা বিশেষ গ্রহ এবং মঙ্গল গ্রহ একটি বিশেষ গ্রহ। অর্থাৎ বিশেষের সংখ্যা হলো একটি। ৪ নম্বর দেখো যে সাদৃশ্য অনুমান কার্যকারণ সম্পর্ক নির্ভর নির্ভর নয়। অর্থাৎ সাদৃশ্য অনুমান কি কার্যকারণ সম্পর্ক নির্ভর নয়। তাহলে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি সাদৃশ্য বা মিল দেখে, কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে নয়। অর্থাৎ সাদৃশ্য অনুমানের যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, এটা আমরা কিসের উপর নির্ভর করে, কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে নয়। কিসের উপর, মিল দেখে। কি মিল দেখে, আমরা কিন্তু দেখিয়েছিলাম যে পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কি কতিপয় সাদৃশ্য রয়েছে। কি ভূপৃষ্ঠের সঙ্গে বায়ুমণ্ডল, তারপরে কি আছে বায়ুমণ্ডল, এগুলো কি মিল রয়েছে। এই মিল দেখে আমরা কি করছিলাম, যেহেতু পৃথিবীতে কি প্রাণের অস্তিত্ব আছে, তাই আমরা কি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে এই ব্যাপারে অনুমান করেছিলাম। ঠিক এখানে কি কোনো কার্যকারণ সম্পর্ক নেই, যে এ আরোহ প্রকৃত আরোহের অন্তর্ভুক্ত হলো, এটি কার্যকরণ সম্পর্কের উপর গুরুত্ব দেয় না। এখানে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা না করেই জ্ঞাত সাদৃশ্যের ভিত্তিতে অজ্ঞাত সাদৃশ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। যেমন পৃথিবী মঙ্গল গ্রহের মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে এই প্রকার আরোহ পৃথিবীতে মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব অনুমান করে। এখানে কি মঙ্গল গ্রহ ও প্রাণীর মধ্যে কোনো কার্যকরী সম্পর্ক ব্যতিরেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ মঙ্গল গ্রহের মধ্যে যে প্রাণীর অস্তিত্ব থাকবে, তাহলে মঙ্গল গ্রহ থেকে প্রাণীর মধ্যে এরকম কি কোনো কার্যকরণ সম্পর্ক নেই, যে মঙ্গল গ্রহ থাকলেই যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে হবে এমন কোনো কার্যকরণ সম্পর্ক নেই। এখানে শুধু মিল দেখে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, তাই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু এই মঙ্গল গ্রহের সাথে প্রাণীর মধ্যে কোনো প্রাণী থাকার মধ্যে কোনো কি কোনো কার্যকরণ সম্পর্ক নেই। তাই এখানে কি বলা হয়েছে, যে সাদৃশ্য সমান কার্যকরণ সম্পর্ক নির্ভর নয়, যে কার্যকরণ সম্পর্ক নির্ভরশীল না হয়ে শুধু মিল দেখে কি করা হয়, এই সাদৃশ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। ৪ নম্বর বৈশিষ্ট্য। ৫ নম্বর বৈশিষ্ট্য দেখো যে সাদৃশ্য সিদ্ধান্তের সম্ভাব্য।
তাহলে সাদৃশ্যমানের সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য হয়। তাহলে সাদৃশ্যমানের কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এই আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে কি, যেহেতু সাদৃশ্যমান কি কার্যকরণ সম্পর্ক নয়, সেহেতু এটাকে এই সিদ্ধান্তটা কি কার্যকরণ কি এই সাদৃশ্যমানের সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য হয়। সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে মাত্র, কারণ এ আরোহ অনুমানে দুটি বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে একটি থেকে অন্যটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুটি বিষয়ের মধ্যে কি, দুটি বস্তুর মধ্যে কতিপয় সাদৃশ্য দেখে, যেমন আমরা পৃথিবীতে এবং মঙ্গল গ্রহের মধ্যে কতিপয় সাদৃশ্য দেখে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করলাম, যেহেতু পৃথিবীতে মানুষ বাস করে, অতএব মঙ্গল গ্রহে মানুষ বাস করে। জাস্ট কয়টা মিলের মধ্যে আমরা কি করেছিলাম, এই সিদ্ধান্তটি নিয়েছিলাম। তাহলে এখানে কি, একটি সম্পর্ক কোনো কিছু সত্য হলে অন্যটি সম্পর্ক সত্য হবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। এক্ষেত্রে সিদ্ধান্তের মধ্যে একটি সম্ভাব্য থাকে মাত্র। অর্থাৎ পৃথিবীতে যে মানুষের অস্তিত্ব রয়েছে, এই অনুমানের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত নিলাম যে মঙ্গল গ্রহের মধ্যেও কি আছে, মানুষের অস্তিত্ব আছে, তাহলে এই সম্ভাব্যটা কি, এই সিদ্ধান্তটা কি হতে পারে, যে সত্য হবে এমন কোনো কথা নয়, মিথ্যা হতে পারে আবার সত্য হতে পারে। তাই এক্ষেত্রে সিদ্ধান্তের মধ্যে একটা সম্ভাবনা মাত্রা থাকে। অর্থাৎ সাদৃশ্যমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য। ৬ নম্বর দেখো, যে সাদৃশ্যমান একটি সহজতর প্রক্রিয়া। তাহলে বৈজ্ঞানিক আরোহের তুলনায় সাদৃশ্যমান একটি সহজতর প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে অধিকাংশ ক্ষেত্রে আমরা এই অনুমানকে প্রয়োগ করে থাকি। আমরা প্রায় একটি জ্ঞাত সাদৃশ্যের ভিত্তিতে অন্য একটি অজ্ঞাত সাদৃশ্য অনুমান করে থাকি। ফলে এই অনুমান কোনো কোনো ক্ষেত্রে সঠিক হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ভুল হয়। কিন্তু সাদৃশ্য অনুমান প্রয়োগ করার জন্য খুব বেশি জটিলতার সম্মুখীন হতে হয় না। অর্থাৎ সাদৃশ্যমান একটি সহজতর প্রক্রিয়া। আমরা দৈনন্দিন জীবনে কি করি, এটা প্রয়োগ করি। আমরা কিভাবে প্রয়োগ করি এই সাদৃশ্যমান? আমরা জীবনে দেখি, পূর্বে একটা ঘটনা দেখেছিলাম যে এই ঘটনাটা হওয়ার কারণে, এই কারণটা হওয়ার কারণে এই ফলাফলটা হয়েছিল। আমরা ওই ফলাফলটার ভিত্তিতে আমরা কি করি, যে যেহেতু যখন আমরা অন্য একটা ঘটনা দেখতে পারি, তখন আমরা কি মিলাই দেখি যে আমরা ওই ঘটনার কারণে এই ঘটনা হয়েছিল, তাই মনে হয় এইটাও এই কারণে এই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ আমরা একটা কি করি, অনুমান করি, একটা সাদৃশ্য মানে তুলনা করতে, মিল খুঁজি। আর সাদৃশ্যমান শব্দের অর্থ হলো মিল। অর্থাৎ আমরা কি, যদি যখন কোনো যে উদাহরণের মাধ্যমে বা পূর্বের কোনো ঘটনাকে আমরা মিল দেখি, আমরা ওই মিল খোঁজার কারণে, মিল থাকার কারণে কি একটা সম্ভাব্য কি একটা অনুমান করি। কিন্তু সেই অনুমানটা সম্ভাব্য হতে পারে, সম্ভাব্য সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। তাহলে একটা সহজতর প্রক্রিয়া, যেহেতু আমরা এটি দৈনন্দিন জীবনে কি অধিকাংশ ক্ষেত্রে আমরা কি এই অনুমানকে প্রয়োগ করে থাকি, তাই এটি একটি সহজতর প্রক্রিয়া। ৭ নাম্বার দেখো, সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পূর্ব। অর্থাৎ এই সাদৃশ্য অনুমান কি বৈজ্ঞানিক আরোহের কি প্রস্তুতি পূর্ব। অনেক যুক্তিবিদ সাদৃশ্যমানকে বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পূর্ব বলে অভিহিত করেছেন। সাদৃশ্যমান কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে সিদ্ধান্ত অনুমান করে। তাহলে কি করে, সাদৃশ্যমান কি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে, অর্থাৎ যেহেতু এখানে কার্যকারণ সম্পর্কের সাথে কোনো সম্পর্ক নেই, এই ছাড়াই একটা সিদ্ধান্ত অনুমান করে। আর কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করলে সাদৃশ্যমানের কি বৈজ্ঞানিক আরোহের মর্যাদা উন্নতি হয়। অর্থাৎ যদি কখনো কোনো কি সিদ্ধান্ত কার্যকারণ সম্পর্কে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটি হবে কি বৈজ্ঞানিক আরোহের মতো মর্যাদা পাবে, যে এটি একটি পরিপূর্ণ কি আরোহ। যদি সেটা কার্যকারণ সম্পর্ক নির্ভর করে কি করা হয়, একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এটা হবে কি বৈজ্ঞানিক আরোহের মতো মর্যাদা অর্জিত হবে। কিন্তু যেহেতু কার্যকারণ সম্পর্ক উপর প্রতিষ্ঠিত নয়, সেহেতু এই সাদৃশ্য অনুমান কি বৈজ্ঞানিক মর্যাদা পাবে না। যুক্তিবিদদের মতে কি বৈজ্ঞানিক আরোহের মর্যাদা উন্নতি হওয়ার পূর্ব পর্যন্ত সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পূর্ব হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা একটা অনুমান করে কি করি, যে যেহেতু যখন আমরা কোনো জিনিস তৈরি করি, বৈজ্ঞানিকরা কিভাবে জিনিস তৈরি করে, একটা অনুমান করে যে অমুক জিনিস এভাবে তৈরি হয়েছে, সেহেতু আমরা কি এইটা এইভাবে তৈরি করলে আমার মনে হয় এই জিনিসটা হবে। এই যে একটা অনুমান, মিল রয়েছে, যে এটা এভাবে করলে এইভাবে করে এটা মিল হয়েছে, তাই কি আমরা দেখি একটা নতুন একটা জিনিস কি এইভাবে মিল রেখে আমরা এই জিনিসটা তৈরি করব। এই জন্য কি করে তারা এই সাদৃশ্য অনুমানের কি করে সাহায্য নেয়। এই সাদৃশ্য অনুমানের সাহায্য নেওয়ার কারণে এটাকে বলা হয় যে সাদৃশ্য অনুমান কি বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পূর্ব। অর্থাৎ প্রস্তুতি যে নেয়, এই প্রস্তুতি নেওয়ার পূর্বে তারা একটা পরিকল্পনা করে, যে আমরা কি বিষয়ে কি করব, বৈজ্ঞানিক আলোচনা করব, কিভাবে আলোচনা করব, কিভাবে মিল করব, এগুলো কিন্তু একটা প্রস্তুতি। এই প্রস্তুতিটা হলো সাদৃশ্য অনুমান। ১ নম্বর দেখো, যে সাদৃশ্য অনুমানের পরিধি ব্যাপক। তাহলে সাদৃশ্য অনুমানের পরিধি কি হয়, ব্যাপক হয়।
দেখো, বৈজ্ঞানিক আরোহের তুলনায় সাদৃশ্য মানে একটি বিস্তৃত প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহ কেবল বৈজ্ঞানিক অনুমানই সম্ভব। তাহলে কি বৈজ্ঞানিক আরোহ কি বলতে বৈজ্ঞানিক অনুমানই সম্ভব, তাই এর পরিধি কি হয় সীমিত হয়। আর সাদৃশ্য মানে সহজ প্রক্রিয়া বলে বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ করা যায়। ওই যে বললাম যে সাদৃশ্য মানে যদি সহজ প্রক্রিয়া, এখানে আমাদের এবং এটা কি দৈনন্দিন জীবনে আমরা কি সবাই প্রয়োগ করে থাকি এবং সেটা জেনে প্রয়োগ করি আর না জানি প্রয়োগ করি, আমরা প্রয়োগ করে থাকি এবং সেই জন্য কি এর পরিধি কি ব্যাপক হয়ে থাকে। কিন্তু বৈজ্ঞানিক কি বৈজ্ঞানিক আলোকের পরিধি কি হয় সবসময় কম হয়, যদি শুধু এটা বৈজ্ঞানিকভাবে কি করা হয় প্রমাণ করা হয় অনুমান করা হয়। বিভিন্ন আবিষ্কারের জন্য যখন একটি বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে অন্য একটি বিষয় অনুমান করে অনুসন্ধান চালানো হয় তখন সাদৃশ্যমান প্রয়োগ করা হয়। তেমনি ভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত সাদৃশ্যমান ব্যবহার করা হয়। দেখো ৯ নাম্বার দেখো যে সাদৃশ্য মানের সিদ্ধান্ত প্রকৃতি নিয়মের নীতিটি নির্ভর। তাহলে সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে দুটি বিষয় বা বস্তুর মধ্যে কতিপয় জ্ঞাত বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে কি নতুন অজ্ঞাত সাদৃশ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে নীতির উপর নির্ভর করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা হলো প্রকৃতির কি নিয়মানুবর্তিতা নীতি। এই নীতি অনুযায়ী কি প্রকৃতিতে একই অবস্থায় একই ঘটনা ঘটে। বিভিন্ন দিক থেকে যেহেতু দুটি বিষয় একই, তাই অন্য একটি দিক থেকেও দুটি বিষয় একই হবে। যেমন মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে বিভিন্ন দিক দিয়ে সাদৃশ্য আছে। মানুষ যন্ত্রণা অনুভব করতে পারে, তাই অনুমান করা হয় অন্যান্য প্রাণীও কি যন্ত্রণা অনুভব করে। অর্থাৎ এই সাদৃশ্যের সিদ্ধান্ত কি হয় প্রকৃতির নিয়মাবর্তিতা নীতির উপর নির্ভর। এটার অর্থ হলো যে প্রকৃতি কি সবসময় একই নিয়মে কাজ করে। প্রকৃতি কি করে একই নিয়মে সবগুলো কাজ করে একই নীতিতে। অর্থাৎ যে কাজটা যে নিয়মের ফলে হয় সে সে যতবার ওই কাজটি করবে করুক না কেন তা কি ওই একই নিয়মে প্রকৃতি কিন্তু করে। যেমন মেঘ আসার পরে বৃষ্টি হয়, এটা কি প্রকৃতির নিয়মের নীতি। কিন্তু কখনোই তোমরা দেখবে না যে আকাশে মেঘ নেই অথচ বৃষ্টি হচ্ছে। এরকম কোনো কিছু কি তোমরা কোনো নিয়ম দেখবে না যে আকাশে মেঘ নেই কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হওয়ার পূর্ব শর্ত কি একটা প্রকৃতির নিয়ম নিয়ম রয়েছে কি মেঘ আসবে, তারপরে কি মেঘ থেকে বৃষ্টি হবে। আবার মেঘ যে আসলে যে বৃষ্টি হবে এমনও নয় যে মেঘ থেকে বৃষ্টি না হতে পারে, কিন্তু বৃষ্টি হলেই হতে হবে মেঘ থেকে হয়েছে। এই সেই অনুযায়ী দেখো এখানে যে প্রকৃতির সাদৃশ্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই নীতির উপর নির্ভর করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা কি প্রকৃতির নীতি। এই নীতি অনুযায়ী কি প্রকৃতিতে একই অবস্থায় একই ঘটনা ঘটে। তাহলে দেখো প্রকৃতির কি অনুযায়ী একই অবস্থায় কি একই ঘটনা ঘটে। বিভিন্ন দিক থেকে যেহেতু দুটি বিষয় একই, তাই অন্য একটি দিক থেকে দুটি বিষয় এক হবে। যেহেতু প্রকৃতির নিয়ম কি একই অবস্থায় একই নিয়ম ঘটে, তাই তারা অনুমান করে যে কি অনুমান করে যেমন কি মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে বিভিন্ন দিক সাদৃশ্য আছে। তাহলে কি মানুষের মধ্যে কি মানুষ খায় নাকি মানুষের কি জীবন আছে, অন্যান্য প্রাণীরও জীবন আছে। তারপরে কি মানুষ কি করে সাদৃশ্য আছে। তাহলে মানুষ যন্ত্রণা অনুভব করতে পারে। তাহলে দেখো মানুষ যদি যন্ত্রণা অনুভব করতে পারে তাই অনুমান করা হয় কি প্রাণীও যন্ত্রণা অনুভব করে। যেমন আমরা প্রাণী কি অনেক প্রাণীকে যেমন ছাগল গরু অনেকে পিটায় তারা যন্ত্রণা অনুভব করতে পারে। মানুষকে অনেক সময় অনেকভাবে পিটানো হয় তারা অনুভব করতে পারে। তাই অনুমান করা হয় কি যেহেতু মানুষ যন্ত্রণা অনুভব করতে পারে তাই প্রাণী অনুভব করতে পারে। আমরা এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম যেহেতু মানুষ এবং প্রাণীর মধ্যে অনেকগুলো মিল রয়েছে। এই মিলের যে সাদৃশ্যগুলো রয়েছে এই সাদৃশ্য থেকে আমরা কি একটা অনুমান করলাম যেহেতু মানুষ কি যন্ত্রণা অনুভব করতে পারে অতএব মানুষও কি অন্যান্য প্রাণীও যন্ত্রণা অনুভব করে। দেখো ১০ নম্বর দেখো সাদৃশ্য মানের গুণগত বিশ্লেষণ করা হয়। সাদৃশ্য মানের ক্ষেত্রে গুণগত বিশ্লেষণ করা হয়ে থাকে। এই অনুমানে আমরা যখন জ্ঞাত সাদৃশ্যের ভিত্তিতে অজ্ঞাত সাদৃশ্যে পৌঁছাই তখন গুণগত বিশ্লেষণ করি। যেমন মানুষ ও উদ্ভিদের জন্ম বৃদ্ধি মৃত্যু ইত্যাদি সাদৃশ্য দেখে আমরা অনুমান করি মানুষের জীবন আছে অতএব উদ্ভিদেরও জীবন আছে। আমরা এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম এই মানুষ এবং জীবের মধ্যে। তা দেখো এখন সেটা এখন আরো বিস্তারিত একটু দেখো এখানে যে গুণগত বিশ্লেষণ করা হয়। যে মানুষের মধ্যে কি আছে, মানুষ ও উদ্ভিদের মধ্যে কি আছে, মানুষের জন্ম আছে উদ্ভিদেরও জন্ম আছে। তাহলে মানুষের বৃদ্ধি আছে উদ্ভিদেরও কি বৃদ্ধি আছে। তাহলে মানুষের মৃত্যু আছে এবং উদ্ভিদেরও কি হয় মৃত্যু হয়। আমরা দেখেছিলাম এগুলো। তাহলে এগুলো কি এই তিনটি বিষয়ে মিল রয়েছে ইত্যাদি সাদৃশ্য থেকে আমরা অনুমান করতে পারি। আমরা এই তিনটে সাদৃশ্য বিষয় অনুমান করতে পারি কি যে মানুষের জীবন আছে, অর্থাৎ মানুষেরও এই তিনটি আছে যে তাহলে মানুষেরও জীবন আছে অতএব উদ্ভিদেরও জীবন আছে। আমরা সিদ্ধান্ত নিতে পারি কি উদ্ভিদেরও জীবন আছে। এখানে সাদৃশ্যের বিষয়গুলো কি গুণগত মানসম্পন্ন এবং প্রাসঙ্গিক।
তাহলে সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্যগুলোর আলোচনা থেকে একথা বলা যায় যে এই আরোহের আরোহমূলক লম্ব বিদ্যমান থাকলেও এর সিদ্ধান্ত সম্ভাব্য হয়, তবে এই আরোহের সিদ্ধান্ত সাদৃশ্য জ্ঞাপক বিষয়ের সংখ্যা ও গুরুত্বের উপর নির্ভর করে। এই কারণে সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। সাদৃশ্য অনুমানকে সহজে ও ব্যাপকভাবে প্রয়োগ করা যায়, আবার এখানে কার্যকারণ সম্পর্কের একটি ইঙ্গিত থাকে, তাই এটি সম্ভাব্য হলো এটি কি গুরুত্বপূর্ণ অনুমান প্রক্রিয়া। আশা করি তোমরা এই বৈশিষ্ট্য 10টি বুঝিয়েছো, এবং তোমরা যদি প্রথমবার না বোঝো এটা বারবার দেখবে বা বারবার ক্লাসটি করবে বা বারবার রিডিং পড়বে, তাহলে এই বিষয়ে একটা তোমার প্রাথমিক ধারণা অবশ্যই আসবে। তাই 10টি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই এটা মুখস্থ রাখবে। এই 10টি বৈশিষ্ট্য শেষে আমরা বাড়ির কাজ দিব। এই বাড়ির কাজ হলো কি একক কাজ। দেখো, সাদৃশ্যমানের বৈশিষ্ট্য সমূহের একটি তালিকা তৈরি করো। তোমরা নিজে একটা বাড়ির তালিকা তৈরি করবে, এবং সেটা কিভাবে করবে, নিজে আগে মুখস্থ করবে, মুখস্থ করার পর একটা তালিকা অন্ধকার তৈরি করবে, তাহলে এটা তোমার পড়াও হবে এবং এই বাড়ির কাজটি তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস সমাপ্ত। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ